সরকারি এমএম কলেজ যশোরে অধ্যয়নরত একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব স্বদেশী আন্দোলন, যার ব্যাপ্তি ছিল 1903 থেকে 1908 সাল পর্যন্ত। 1906 সালের মুসলিম লীগের প্রতিষ্ঠা, ভারতীয় কাউন্সিল আইন 1909 এবং 1919 সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। গত ক্লাসে আমরা আলোচনা করেছি 1861 সালের ভারতীয় পরিষদ আইন, ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন 1892, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, বঙ্গভঙ্গ 1905। এই সকল টপিকস আমরা আলোচনা করেছিলাম। তোমরা ধৈর্য ধরে আজকের ক্লাসটি দেখবে এবং শুনবে, কারণ এখন যে টেকনোলজিতে আমরা আছি সেটি হচ্ছে ভিডিও ক্লাস। আমরা ফেস টু ফেস ক্লাসে যে তথ্যগুলো আমরা আলোচনা করি, অনেক সময় তোমরা এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দাও, কিন্তু যেহেতু এটা ভিডিও ক্লাস এবং রেকর্ড হচ্ছে, এজন্য তোমাদের জন্য সুবিধা হচ্ছে যে তোমরা এটি বারবার দেখতে পারবে এবং যে বিষয়টি তোমাদের কাছে অস্পষ্ট মনে হবে বা বুঝতে পারবে না, সেটি বারবার যদি তোমরা দেখো তাহলে তোমরা সেটা শিখতে পারবে। তো এজন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটি বারবার দেখবে এবং শুনবে। তো আমরা আজকের ক্লাসের মূল আলোচনা শুরু করছি। স্বদেশী আন্দোলন, যার ব্যাপ্তি ছিল 1903 সাল থেকে 1908 সাল পর্যন্ত। তো 1902 সালে লর্ড কার্জন ভারত সচিবকে যে চিঠিটা লিখেছিলেন, সেটি আমরা এভাবে বলতে পারি বা আলোচনা করতে পারি যে তিনি লিখেছিলেন, একটি মাত্র কেন্দ্র থেকে এত বড় ও বিশাল জনবহুল এলাকা শাসন করা সম্ভব নয়। তো লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পরিকল্পনা যখন জানাজানি হয়, তারপর থেকেই ভারতীয় যে বিভিন্ন জাতীয়তাবাদী যে আন্দোলনরত নেতৃবৃন্দ, অর্থাৎ ভারতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, তারা আইরিশ জাতীয়তাবাদীদের অনুসরণে ব্রিটিশ দ্রব্য বর্জন, বিদেশি রীতিনীতি ও আদর্শ পরিহারের পাশাপাশি স্বদেশী দ্রব্য ব্যবহার এবং দেশীয় আদর্শে উদ্বুদ্ধ হতে জনগণকে আহ্বান জানান। 1905 সালের 13 জুলাই কলকাতার সাপ্তাহিক গণজীবনের সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র বয়কট বা বর্জনের ডাক দেন। 1905 সালের 7 আগস্ট কলকাতার টাউন হলে এক বিরাট প্রতিবাদ সভায় এই বয়কট বা বর্জন নীতি গৃহীত হয়। এরপরও লর্ড কার্জন 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান এবং 15 অক্টোবর থেকে তা কার্যকর করেন। মূলত এর প্রতিবাদেই বয়কট বা বর্জন আন্দোলনটি আরো গতিশীলতা পায় এবং দুর্বার আন্দোলন গড়ে ওঠে। তো উগ্রপন্থী কংগ্রেস নেতৃবৃন্দ, বিশেষ করে বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ প্রমুখের সক্রিয় চেষ্টায় তা জাতীয় গণ আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলন ইতিহাসে স্বদেশী আন্দোলন নামে খ্যাত। স্বদেশী আন্দোলনকারীরা ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যেই আন্দোলন গড়ে তুলেছিল। তবে ব্রিটিশ পণ্য, বিশেষত বস্ত্র, লবণ, চিনি, তারপরে সিগারেট ও বিলাসজাত যে সামগ্রী, এগুলো বর্জনের পিছনে
যেমন একটি অর্থনৈতিক উদ্দেশ্য ছিল, তেমনি এর রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তা হলো দেশকে স্বনির্ভর করে তোলা এবং বঙ্গভঙ্গ রদ ঘোষণা করতে ব্রিটিশ সরকারকে বাধ্য করা বা প্রেসার দেওয়া। তো স্বদেশী আন্দোলনকারীরা ঠিকই ধরে নিয়েছিলেন যে বয়কট বা বর্জন আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্রিটিশ বস্ত্র শিল্প এবং বিলাস সামগ্রী উৎপাদনকারী শিল্প মালিকরা ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গ রদ করার জন্য চাপ প্রয়োগ করবে। স্বদেশী ও বর্জন আন্দোলন অতি দ্রুত গণজাগরণের সৃষ্টি করে। এই আন্দোলন বাঙালি জাতির জীবনে নতুন দিগন্তের উন্মেষ ঘটায়। জাতীয় জীবনে দেশপ্রেমের প্রবল জোয়ার সৃষ্টি হয়। দেশে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান ও জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। জাতীয় শিক্ষা আন্দোলন সারা ভারতে, বিশেষ করে বাংলায় ছড়িয়ে পড়ে। এ সময় সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল ঘোষের অমৃতবাজার পত্রিকা সহ অন্যান্য পত্রপত্রিকা ও বুদ্ধিজীবীদের লেখনী স্বদেশী আন্দোলনকে আরো বেগবান করে তোলে। স্বদেশী আন্দোলন আস্তে আস্তে স্বরাজ আন্দোলনে পরিণত হয়। এর পাশাপাশি বিপ্লব আন্দোলন বা বিপ্লবাত্মক আন্দোলনের মাধ্যমে ইংরেজ সরকারের পতন ঘটানোর প্রচেষ্টা শুরু হয়। ঢাকা ও কলকাতাকে কেন্দ্র করে বিপ্লব সংঘ ও গুপ্ত সমিতি গড়ে ওঠে। বিপ্লবীরা সন্ত্রাসবাদী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারকে ভীত সন্ত্রস্ত করে তোলে। এসব কর্মকাণ্ডের ফলে 1911 সালে ব্রিটিশ শাসকরা বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে এবং যে স্বদেশী আন্দোলন, সেই আন্দোলনেরও স্থগিত হয়। তারপরে এখন আমরা আলোচনা করব 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং এর প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য এগুলো সম্পর্কে। 1905 সালে বঙ্গভঙ্গের পর ভারতবর্ষে মুসলমান নেতৃবৃন্দ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করতে থাকেন। 1906 সালের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে একটি শক্তিশালী মুসলিম প্রতিনিধি দল লর্ড মিন্টোর নিকট পৃথক নির্বাচনের দাবি জানালে তিনি তা নীতিগতভাবে মেনে নেন। এর ফলে মুসলিম নেতৃবৃন্দ উৎসাহিত হয়ে পড়ে। 1906 সালে ডিসেম্বর মাসের শেষ দিকে ঢাকায় নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই শিক্ষা সম্মেলনে বসে একটি রাজনৈতিক দল গঠনের প্রশ্নে মুসলমান নেতৃবৃন্দ মত বিনিময় করেন। 1906 সালের 30 ডিসেম্বর নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে এক বিশেষ অধিবেশন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব রাখেন। অর্থাৎ ভিকারুল মুলকের সভাপতিত্বে যে অধিবেশনটি হয়, সেই অধিবেশনে ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ একটি সর্বভারতীয় মুসলিম রাজনৈতিক দল গঠনের প্রস্তাব রাখেন। তো প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এভাবে সর্বভারতীয় মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয়। তো মুসলিম লীগের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল সেটি যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখব যে 1906 সালের 30 ডিসেম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠা লগ্নে এর 3টি লক্ষ্য বা উদ্দেশ্য ওই সময়ে ঘোষণা করা হয়েছিল। তো এগুলো হলো, 1 নাম্বার, ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকার গৃহীত কোন ব্যবস্থা সম্পর্কে
তাদের কোনো ভুল ধারণা সৃষ্টি হলে তা দূর করা, ভারতীয় মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ, উন্নতি সাধন এবং তাদের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার কথা বিনয়ের সাথে ব্রিটিশ সরকারকে অবহিত করা। 3. মুসলিম লীগের উপরোক্ত উদ্দেশ্য দুটি অব্যাহত রাখার পাশাপাশি ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের প্রতি মুসলমান জনগণের মধ্যে যেন বিদ্বেষ ভাব সঞ্চার না হয় তার ব্যবস্থা করা। মুসলিম লীগের প্রতিষ্ঠাতাগণ ব্রিটিশ সাম্রাজ্যের স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। ব্রিটিশ রাজের প্রতি আনুগত্য বজায় রেখেই মুসলিম লীগ নেতাগণ মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হন। 1906 সালে মুসলিম লীগের জন্মের পর থেকে দীর্ঘদিন এ সংগঠনটি ব্রিটিশ রাজের অনুগত ছিল। দীর্ঘদিন ব্রিটিশ শাসকদের ধামা ধরা যে জমিদার সম্প্রদায় ছিল, জমিদার এবং তালুকদার, তারা এ দলের নেতৃত্বে ছিলেন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা মুসলিম লীগের গঠন সম্পর্কে জানলাম, আমরা স্বদেশী আন্দোলন সম্পর্কে জানলাম। এবার আমরা আলোচনা করব ভারতীয় কাউন্সিল আইন 1909 বা মরলি মিন্টো সংস্কার আইন 1909। ভারতীয় কাউন্সিল আইন 1861 ও ভারতীয় কাউন্সিল আইন 1892 এর মধ্যে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি বা সীমাবদ্ধতা থাকায় তা ভারতীয় জনগণকে পুরোপুরি সন্তুষ্ট করতে ব্যর্থ হয়। ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে লর্ড কার্জনের শাসনামলে তিনি এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করেছিলেন যা বিতর্ক ও আলোড়নের সৃষ্টি করে। লর্ড কার্জনের এসব সিদ্ধান্ত ভারতীয় জনগণের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করে। তো উপরোক্ত অবস্থার প্রেক্ষাপটে ইংরেজ শাসকগণ সাংবিধানিক সংস্কার সাধন করে ভারতীয় জনগণের দাবি পূরণ ও তাদের অসন্তোষ দূর করার জন্য বড়লাট ও ভাইসরয় লর্ড মিন্টোর সাথে ভারত সচিব লর্ড মরলির মধ্যে দীর্ঘদিন ধরে পত্রালাপ চলে। এসব আলোচনা পর্যালোচনার আলোকে 1908 সালের 17 ডিসেম্বর লর্ড মরলি ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ লর্ড সভায় একটি ভারতীয় পরিষদ বিল উপস্থাপন করেন। 1909 সালের 25 মে বিলটি ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হলে তা আইনে পরিণত হয়। এ আইনটি 1909 সালের ভারতীয় কাউন্সিল বা পরিষদ আইন বা মরলি মিন্টো সংস্কার আইন 1909 নামে পরিচিত হয়। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। এটি অনেকটা ইতিহাসের মতো। তো তোমরা সাল তারিখগুলো তোমাদের যে কৌশল আছে সেই কৌশল প্রয়োগ করে তোমরা মনে রাখবে। সাল তারিখ মনে না রাখলে তোমরা এটাতে নাম্বারও পাবে না ভালো, এবং তোমরা অনেক পিছিয়ে পড়বে। এজন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা এক একটা সাল লিখে সেই সালে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো তোমরা আইডেন্টিফাই করবে। এটা হতে পারে 1600 সাল থেকে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া গঠন থেকে শুরু করে পলাশির যুদ্ধ, তারপরে প্রত্যেকটা সালে প্রত্যেকটা যে ঘটনা ঘটেছিল সেগুলো তোমরা ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে তোমরা এটা মনে রাখতে পারো, এবং মাঝে সাঝে এটা পড়লে তোমরা ভালোভাবে এটা মনে রাখতে। তো
মরলি মিন্টো সংস্কার আইন 1909 এর কিছু বৈশিষ্ট্য আমরা পাবো। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা একটু দেখার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব যে এই আইনের কি কি বৈশিষ্ট্য ছিল। তো প্রথম বৈশিষ্ট্য আমরা পাবো যে প্রতিনিধিত্বশীল ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ এই আইনে ভারতীয় যে ব্রিটিশ ভারতে যে সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল ব্যবস্থা সূচনা ঘটে। তো প্রতিনিধিত্বশীল বলতে বোঝাবে যে শাসন কার্যে রুট লেভেলে প্রতিনিধি থাকবে, যে প্রতিনিধিগণ তার অন্তর্গত যে বসবাসকারী বা বাসিন্দা বা জনগণ তাদের প্রতিনিধিত্ব করবে। তো 1909 সালে যে ভারত শাসন আইনটি প্রণয়ন করেছিল ব্রিটিশ সরকার, সেই আইনে প্রতিনিধিত্বশীল ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। এরপরে পাবো পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ এই আইনে ভারতবর্ষের মুসলমানদের জন্য সর্বপ্রথম পৃথক নির্বাচন বা প্রতিনিধিত্বশীল ব্যবস্থার প্রবর্তন করা হয়। এর ফলে মুসলমান জনপ্রতিনিধিগণ মুসলমান নির্বাচন দ্বারা বা মুসলমানদের নির্বাচন দ্বারা নির্বাচিত বা ভোট দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ লাভ করে। অর্থাৎ মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমান প্রতিনিধি থাকবে, এবং তোমরা তো জানোই যে মুসলমান প্রতিনিধিরা থাকলে মুসলমানরা মুসলমানদেরকেই ভোট দেবে এবং হিন্দুরা হিন্দুদেরকে ভোট দিবে, যেটা আমরা ব্রিটিশ ভারতের বিভিন্ন নির্বাচনের ইতিহাস থেকে আমরা জানতে পারি। তো এরপরে যে বৈশিষ্ট্য পাবো সেটি হচ্ছে যে সংখ্যা সাম্যনীতি, অর্থাৎ এই আইন দ্বারা স্থির হয় যে যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় কম আসন পাবে, আবার যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যা লঘিষ্ঠ সেসব প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় বেশি আসন লাভ করবেন। এছাড়া বলা হয় যে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানরা নির্বাচিত আসনের 1/3 লাভ করবেন। এরপরে সীমিত ভোটাধিকার, অর্থাৎ এই আইন দ্বারা ভোটাধিকারটা সীমিত করা হয়। অর্থাৎ তখন তো সারা বিশ্বে ভোট ব্যবস্থাটা আসলে তৈরি হয়নি, তো ব্রিটিশরাই প্রথম ভোট ব্যবস্থাটা চালু করেন। তো সীমিত আকারে, অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদ এবং প্রাদেশিক আইন পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রদান না করে তা শুধুমাত্র ভূস্বামী, বণিক সমিতি, পেশাজীবী সংগঠন, পৌরসভা, স্থানীয় স্বায়ত্ত শাসিত বোর্ড, বিশ্ববিদ্যালয়ের সিনেটর প্রভৃতি বিশিষ্ট ব্যক্তির জন্য সংরক্ষিত বা সীমিত করে দেয়া হয়। অর্থাৎ এটা একটা ট্রায়াল ছিল আর কি, যাতে যেখানে সাধারণ জনগণ ভোট দিতে পারবে না, অর্থাৎ বিভিন্ন পদে যারা থাকবেন তিনারাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। এরপরে নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি প্রদান ছিল এই আইনের অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপরে এই আইনে আরেকটি বৈশিষ্ট্য ছিল যে নির্বাচন পদ্ধতি, অর্থাৎ এই আইন দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচন পদ্ধতি চালু করা হয়। এরপরে আমরা আরেকটি বৈশিষ্ট্য যেটি পাবো যে কেন্দ্রীয় আইন পরিষদ, অর্থাৎ এই আইনে সর্বভারতীয় কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা 16 জন থেকে বাড়িয়ে 69 জন করা হয়। 69 জন সদস্যের মধ্যে 37 জন হবেন সরকারি সদস্য এবং 32 জন হবেন বেসরকারি সদস্য। তো 37 জন সরকারি পরিষদের 37 জন সরকারি সদস্যের মধ্যে 28 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন এবং বাকি 9 জন হবেন স্বয়ং গভর্নর জেনারেল তার নির্বাহী পরিষদের, অর্থাৎ এবং 7 জন সদস্য হবে তার নির্বাহী পরিষদের গভর্নর জেনারেলের এবং 1 জন হবেন বিশেষ সদস্য। আর বেসরকারি 32 জন সদস্যদের মধ্যে 5 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন, বাদ বাকি 27 জন বেসরকারি ভাবে নির্বাচিত হবেন। তো এভাবেই মূলত তৎকালীন যে কেন্দ্রীয় আইন পরিষদ সেই আইন পরিষদে
আসন বন্টন করা হয়েছিল। তো তোমাদের কাছে হয়তো অনেকটা অস্পষ্ট থেকে গেছে, আমি আবার বলছি যে 69 জন সদস্য থাকবে। এই 69 জন সদস্যের মধ্যে 37 জন হবেন সরকারি সদস্য এবং 32 জন হবেন বেসরকারি সদস্য। তো 37 জন সরকারি সদস্যের মধ্যে 28 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন এবং বাকি 9 জন হবেন স্বয়ং গভর্নর জেনারেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে হয়তো কিছুটা অস্পষ্টতা আছে, এজন্য আমি আবার বলছি যে 37 জন সরকারি সদস্যদের মধ্যে 28 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন এবং যে বাকি 9 জন তার মধ্যে একজন থাকবেন গভর্নর জেনারেল নিজে, তার নির্বাহী পরিষদে থাকবেন 7 জন, তাহলে 8 জন হলো, এবং একজন হচ্ছে বিশেষ সদস্য, এই 9 জন। আমরা এই আইনের 8 নম্বর যে বৈশিষ্ট্য সেটি পাবো যে প্রাদেশিক আইন পরিষদ, অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদ থাকবে, প্রদেশেও আইন পরিষদ থাকবে এবং এই পরিষদের প্রাদেশিক পরিষদের প্রাদেশিক যে আইন পরিষদ, এই আইন পরিষদের সদস্য কতজন হবেন সেটি প্রদেশ সেখান থেকে নির্ধারিত হবে বা এই সংক্রান্ত আর কি। এরপরে আমরা যেটা পাবো যে আইনসভার ক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ পূর্বে আইনসভার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা থেকে বর্তমানে ক্ষমতাটি বাড়ানো হলো। এরপরে যে বৈশিষ্ট্য আমরা পাবো যে বাংলা, মুম্বাই, মাদ্রাজ প্রদেশের যে গভর্নর, সেই গভর্নরের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আগে যে সদস্য সংখ্যাগুলো ছিল নির্বাহী তার থেকে বাড়ানো হবে। এরপরে যে পাবো যে গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তি, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এই আইনের মাধ্যমে সর্বপ্রথম গভর্নর যে জেনারেলের নির্বাহী পরিষদ, এই নির্বাহী পরিষদের বিভিন্ন আইন বিষয়ক সদস্য হিসেবে ভারতীয়দের অন্তর্ভুক্ত করার বিধান করা হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই আইনের ফলে ভারতীয়দের পলিসি মেকিং এ প্রবেশ করার সুযোগ হয়। এরপরে আমরা পাবো শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা। এই আইনে আঞ্চলিক প্রতিনিধিত্ব এর পরিবর্তে শ্রেণী ও স্বার্থের প্রতিনিধিত্বের দাবি স্বীকৃত হয়, কেননা এ আইনে স্পষ্টভাবে বলা হয় যে নির্বাচক মন্ডলী গঠিত হবে জেলা বোর্ড, পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বৃহৎ ভূস্বামী প্রভৃতি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী কর্তৃক। এভাবেই আমরা 1909 সালের মরলি মিন্টো সংস্কার আইনের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা শিখলাম। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা এটা যদি বারবার দেখো তাহলে তোমাদের একেবারে মুখস্থ হয়ে যাবে এবং আলাদাভাবে তোমাদের আর বই পড়ার দরকার হবে না। তো বন্ধুরা, আমরা এবার আলোচনা করব 1909 সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতবাসীদের সাহায্য সহযোগিতা কামনা করে, অর্থাৎ যে বিশ্বযুদ্ধ তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ অত্যন্ত নামকরা। এই বিশ্বযুদ্ধে যখন একটা ব্রিটেনও একটা পক্ষ নিয়েছিল, তো তখন ভারতীয়দের বিভিন্ন সাহায্য সহযোগিতা তারা কামনা করেছিল। তো ভারতে তখন স্বায়ত্ত শাসন অর্জনের জন্য আন্দোলন চলছিল। স্বায়ত্ত শাসন প্রদানের অঙ্গীকারের বিনিময়ে ভারতবাসীগণ প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করে। এই প্রতিশ্রুতি মোতাবেক ভারত সচিব মন্টেগু ভারতবর্ষে আসেন এবং বড়লাট মিস্টার চেমসফোর্ডের সাথে ভবিষ্যৎ শাসনতান্ত্রিক রূপরেখা সম্পর্কে আলোচনা করেন। তাদের গৃহীত সিদ্ধান্ত সমূহ ভারত শাসন আইন নামে বিল আকারে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করা হলে 1919 সালে তা পাশ হয়। এ আইনকে 1919 সালের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয়। তো এই আইনের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো 1 নম্বর বৈশিষ্ট্যে পাবো আমরা ক্ষমতা ও বিষয় বন্টন। তো
শাসন বিভাগীয় কার্যাবলী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ভাগ করা হয়। কেন্দ্রীয় বিষয় ছিল পররাষ্ট্র, দেশ রক্ষা, ডাক, তার ও রেল যোগাযোগ, মুদ্রা, ব্যাংক, বাণিজ্য ইত্যাদি। প্রাদেশিক বিষয়ের মধ্যে ছিল আইন শৃঙ্খলা, বিচার, স্বাস্থ্য, শিক্ষা, সমবায়, কৃষি, সেচ, ভূমিকর, বন ইত্যাদি। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এবার আমরা আমাদের বাকি আলোচনাটা আমরা স্ক্রিন বোর্ডে আলোচনা করব। তোমরা সেটি দেখবে এবং শুনবে, এবং প্রথমবার যদি না দেখতে পারো তাহলে পরবর্তীবার তোমরা দেখবে এবং শুনবে, প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে নেবে। শিক্ষার্থী ভাই বোনেরা, এবার আমরা যে বৈশিষ্ট্য পাবো সেটি হচ্ছে প্রদেশে দ্বৈত শাসন। এ আইনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডায়ার্কি প্রতিষ্ঠা। প্রাদেশিক শাসন ক্ষমতা সংক্রান্ত বিষয়গুলোকে সংরক্ষিত, রিজার্ভ ও হস্তান্তরিত, ট্রান্সফার্ড এ দুভাগে ভাগ করা হয়। তো হস্তান্তরিত বিষয়গুলো ছিল কম গুরুত্বপূর্ণ। এসব হস্তান্তরিত বিষয় প্রাদেশিক গভর্নর প্রাদেশিক মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী পরিচালনা করতেন। মন্ত্রীগণ প্রাদেশিক আইন পরিষদের নিকট তাদের কার্যাবলীর জন্য দায়ী থাকতেন, কিন্তু সংরক্ষিত বিষয়গুলো গভর্নর গণ, মানে ভারতে যেসব গভর্নর ছিল তারা সরাসরি শাসন পরিষদের সহায়তায় শাসন করতেন বা পরিচালনা করতেন। গভর্নর ও শাসন পরিষদের সদস্যগণ এক্ষেত্রে আইনসভার নিকট দায়ী ছিলেন না। এরপরে আমরা 1919 সালের ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্য পাবো সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। তো এ আইনে দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইন পরিষদ সৃষ্টি করা হয়। উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা বা রাষ্ট্রীয় সভা। এর সদস্য সংখ্যা ছিল 60 জন। এর মধ্যে 34 জন হবেন নির্বাচিত এবং বাকি 26 জন মনোনীত। নিম্ন কক্ষের নাম হয় ব্যবস্থাপক সভা। এর সদস্য সংখ্যা ছিল 145 জন। এর মধ্যে 104 জন ছিলেন নির্বাচিত এবং অবশিষ্ট 41 জন সরকার মনোনীত। এরপরে আমরা যে বৈশিষ্ট্য পাব সেটি হচ্ছে সীমিত ক্ষমতা সম্পন্ন আইনসভা। তো শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করো যে 1919 সালের যে ভারত শাসন সংস্কার আইনটি হয়, সেই আইনে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোই আমরা স্টাডি করছি। তো এই আইনে সীমিত ক্ষমতা সম্পন্ন আইনসভা বিধান রাখা হয়েছিল। তো এই আইন অনুযায়ী গভর্নর জেনারেল ইচ্ছা করলে আইনসভার কোনো পক্ষের মতামত না নিয়ে আইন প্রণয়ন করতে পারতেন। কর ধার্য ও ব্যয় নির্ধারণের ক্ষেত্রেও তার ক্ষমতা ছিল অপরিসীম। সুতরাং আইনসভা ছিল সীমিত ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এখানে আমরা যেটি শিখলাম যে গভর্নর জেনারেলি মূল ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি অনেক সময় আইনসভার পরামর্শ ছাড়াই কোনো কাজ করতে পারতেন। এরপরে আমরা যে বৈশিষ্ট্য পাব সেটি হচ্ছে গভর্নর জেনারেলের শাসন পরিষদ। অর্থাৎ গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য 7 সদস্য বিশিষ্ট একটি আইন পরিষদের গঠন করা হয়। শাসন পরিষদের সদস্যদের মধ্যে 3 জন ছিলেন ভারতীয় এবং তারা আইন পরিষদের সদস্য ছিলেন। বাদ বাকি 4 জন ইংরেজ সদস্যদের দ্বারা মনোনীত হতেন। এরপর আমরা 6 নম্বর বৈশিষ্ট্যে পাব প্রাদেশিক গভর্নর।
প্রদেশে শাসন বা প্রদেশ শাসনে প্রাদেশিক গভর্নরের ক্ষমতা ছিল সীমাহীন। তিনি প্রাদেশিক মন্ত্রী পরিষদের অনেক সদস্যদের পরামর্শ ছাড়াই অনেক সিদ্ধান্তকেই অগ্রাহ্য করতে পারতেন। তিনি, আবার বলছি শিক্ষার্থী ভাই বোনেরা, তিনি প্রাদেশিক মন্ত্রী পরিষদের অনেক সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারতেন। বিশেষ করে সংরক্ষিত বিষয়ে গভর্নর এবং তার শাসন পরিষদই ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। এরপর আমরা যে বৈশিষ্ট্যটি পাব সেটি হচ্ছে ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি। তো 1919 সালের ভারত শাসন আইনে ভারত সচিবের ক্ষমতা বৃদ্ধি করা হয়। তার সুপারিশ বা তার হাতে এত বেশি ক্ষমতা অর্পণ করার ফলে হোয়াইট হলের পরাক্রমশালী মুঘল সম্রাট বলে তাকে অভিহিত করা হতো। অর্থাৎ ভারত সচিব, তারও ক্ষমতা বৃদ্ধি করা হয়। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটি পাব সেটি হচ্ছে প্রাদেশিক আইনসভা। প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হতো 70% নির্বাচিত এবং 30% সরকার মনোনীত সদস্য নিয়ে। মনোনীত সদস্যদের 20% হতেন সরকারি সদস্য। আইনসভার মেয়াদ ছিল 3 বছর। সংরক্ষিত বিষয়ের কোনো ব্যয় আইনসভা কর্তৃক পাশ না হলেও গভর্নর নিজ দায়িত্বে তা পাশ করিয়ে নিতে পারতেন। এভাবেই দেখা যাচ্ছে যে প্রাদেশিক আইনসভার ক্ষমতা ছিল খুবই সীমিত। তো এরপরে আমরা যে বৈশিষ্ট্যটি পাব সেটি হচ্ছে ভারতীয় হাই কমিশন। 1919 সালের ভারত শাসন আইন দ্বারা গ্রেট ব্রিটেনে বসবাসরত ভারতীয় জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য ভারতীয় হাই কমিশনার পদ সৃষ্টি করা হয়। তার কার্যকালের মেয়াদ ছিল 5 বছর। তিনি গভর্নর জেনারেল কর্তৃক নিযুক্ত হবেন এবং তার এজেন্ট হিসেবে কাজ করবেন। এরপরে আমরা যে বৈশিষ্ট্যটি পাব, আরো কিছু বৈশিষ্ট্য আমরা পাব, যেমন কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা বেশ ভাইটাল বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি। এরপরে কিছু বৈশিষ্ট্য থাকবে, সেগুলো আমরা একটু আলোচনা করি অল্প কথায়। তো কাউন্সিল অফ ইন্ডিয়া এ আইনে কিছু কিছু ভারতীয় সদস্য নিয়ে 12 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়া গঠিত হয়। তারপরে কর্ম কমিশন গঠিত হয়। অর্থাৎ এ আইনে ভারতে সিভিল সার্ভিসে লোক নিয়োগের জন্য একটি কর্ম কমিশন গঠন করা হয়। একজন চেয়ারম্যান ও 5 জন সদস্য নিয়ে এই কর্ম কমিশন গঠন করা হয়। এরপরে আরো যে বৈশিষ্ট্য থাকবে সেটি হচ্ছে সংসদীয় সরকার। অর্থাৎ এ আইনে প্রদেশগুলোতে সীমিত আকারে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এভাবেই মূলত আমরা 1919 সালের ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। তোমরা বাসায় এগুলো স্টাডি করবে এবং বই কিনে নিয়ে নোট তৈরি করে নিবে। নোট তৈরি করে সেটা থেকে তোমরা স্টাডি করবে, তাহলে সহজেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে আমরা আলোচনা করব দ্বৈত শাসন। তো শিক্ষার্থী ভাই বোনেরা, এটা 1919 সালের ভারত শাসন আইন দ্বারা ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়। তো ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তনের যে উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। তো আমরা দ্বৈত শাসন বলতে কি বুঝি সেটা একটু অল্প কথাই আমরা জানার চেষ্টা করি। দ্বৈত শাসন বলতে কোন প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতিকে বোঝায়। সাধারণত এরূপ ক্ষেত্রে প্রশাসনিক বিষয়সমূহকে 2 ভাগে বিভক্ত করা হয় এবং এগুলো পরিচালনার জন্য
দু ধরনের প্রশাসনিক কর্তৃপক্ষ সৃষ্টি করা হয়। 1919 সালের ভারত শাসন আইন দ্বারা প্রদেশগুলোতে এরূপ দ্বৈত শাসন প্রবর্তন করা হয়েছিল। প্রাদেশিক সরকারের প্রশাসনিক বিষয়গুলোকে সংরক্ষিত ও হস্তান্তরিত এ দুই ভাগে বিভক্ত করা হয়। বিচার বিভাগ, ভূমি রাজস্ব, পুলিশ, জেল, ভূমির উন্নয়ন ও কৃষি ঋণ, ত্রাণ, সেচ, সংবাদপত্র ও প্রকাশনা নিয়ন্ত্রণ, বনজ শিল্প, বীমা শিল্প, গৃহ নির্মাণ ঋণদান, শ্রমিক সমস্যার সমাধান, খাল খনন ও বাঁধ নির্মাণ প্রভৃতি ছিল সংরক্ষিত বিষয়, যা পরিচালনার দায়িত্ব গভর্নর ও তার কার্যনির্বাহী পরিষদের উপর ন্যস্ত ছিল। আর অপরদিকে কৃষি, শিক্ষা, সমবায়, মৎস্য, স্থানীয় সরকার, জনস্বাস্থ্য, জনকল্যাণমূলক কাজ প্রভৃতি হস্তান্তরিত বিষয়ের পরিচালনার ভার গভর্নর ও তার প্রাদেশিক মন্ত্রিসভার উপর ন্যস্ত ছিল। অর্থাৎ গভর্নরের ক্ষমতা ছিল দুই দিকে। তো প্রাদেশিক গভর্নর হস্তান্তরিত বিষয় পরিচালনার ক্ষেত্রে মন্ত্রিসভার উপদেশ ও পরামর্শ অনুযায়ী পরিচালিত হতেন। তো এভাবেই মূলত 1919 সালের ভারত শাসন আইনে দ্বৈত শাসনের কথা ছিল এবং দুই কর্তৃপক্ষের শাসন চালু ছিল। প্রতিশ্রুত দায়িত্বশীল সরকারের স্বরূপ বা দ্বৈত শাসনের ব্যর্থতার কারণ, শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এবার এটি আলোচনা করব। অর্থাৎ দ্বৈত শাসন কিভাবে ব্যর্থ হয়েছিল তৎকালীন সময়ে, তার কারণগুলো আমরা অনুসন্ধান করব। তো নানা কারণে দ্বৈত শাসন ব্যর্থতায় পর্যবসিত হয়। এর জন্য নিম্নলিখিত কয়েকটি কারণ আমরা দেখব, এক এক করে আলোচনা করব। তো এক নম্বরে যেটা পাবো আমরা, যে কৃত্রিম বিভাজন। প্রাদেশিক সরকারের যে বিষয়গুলো কৃত্রিম ভাবে গঠিত দুটি সংস্থার হাতে অর্পণ করার ফলে সরকারের স্বাভাবিক যে কাজ সেটা ব্যাহত হয়। কেননা এর ফলে মন্ত্রী পরিষদ এবং গভর্নরের কার্যনির্বাহী পরিষদ একে অপরকে সহায়ক ও পরিপূরক না ভেবে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। এই জন্য আমরা দেখতে পাই যে কৃত্রিম বিভাজনের ফলে এই দ্বৈত শাসনটি তখন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। এরপরে আমরা যে কারণটি পাব সেটি হচ্ছে যে মন্ত্রিসভার দায়িত্বহীনতা। তো তৎকালীন যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সেই মন্ত্রিসভার দায়িত্ব নিয়েও অনেক প্রশ্ন ছিল। তো মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য ব্যক্তিগতভাবে আইনসভার নিকট দায়ী ছিলেন, কেননা গভর্নর মন্ত্রীদের সাথে যৌথভাবে পরামর্শের পরিবর্তে ব্যক্তিগতভাবে পরামর্শ করতেন। তো মন্ত্রীদের যৌথ দায়িত্বশীলতা না থাকায় সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য প্রতিষ্ঠিত হয়নি। তো তৎকালীন সময়ে যেহেতু ব্রিটিশরা শাসনে ছিলেন এবং তারা তাদের স্বার্থটাই দেখতেন, শুধুমাত্র নামমাত্র আমাদের ভারতীয়দের রাজনীতিতে এনেছিলেন। এজন্যই মূলত দ্বৈত শাসনটি ব্যর্থতায় পর্যবেসিত হয়। এরপরে আমরা যেটি দেখতে পাব যে দলীয় রাজনীতির অনুপস্থিতি। তো দল ব্যবস্থা সংসদীয় ও দায়িত্বশীল শাসন ব্যবস্থার অন্যতম পূর্ব শর্ত, কিন্তু দ্বৈত শাসন কার্যকারী করার সময় ভারতে এরূপ দল ব্যবস্থা ছিল না। মন্ত্রীগণ যৌথভাবে নিযুক্ত না হয়ে ব্যক্তিগতভাবে নিযুক্ত হতেন এবং সরকারি সদস্যদের উপর দায়িত্বশীল থাকতেন। ফলে মন্ত্রীদের ক্ষমতা কম হয়ে যায় এবং সংসদীয় ও দায়িত্বশীল শাসন ব্যবস্থাটি হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এজন্য
দেখা যায় যেহেতু সেখানে দলীয় রাজনীতি ছিল না, শুধুমাত্র গভর্নর তার ব্যক্তিগত ক্ষমতা বলে, তার ব্যক্তিগত যে অনুগত তাদেরকেই তিনি মন্ত্রী বানাতেন। এজন্যই দ্বৈত শাসনটি ব্যর্থ হয়। এরপরে আমরা যে কারণটি পাবো সেটি হচ্ছে যে সংসদীয় ঐতিহ্যের অভাব, অর্থাৎ তখন তো ভারতবর্ষে সংসদ শাসন শুরু হয়নি, তো কোনো ঐতিহ্যই ছিল না, ভারতবর্ষে সংসদীয় কোনো ঐতিহ্য ছিল না। তো সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য বিকশিত না হয় প্রাদেশিক মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার নিকট জবাবদিহি করতে অস্বস্তি বোধ করতেন। আইনসভার সদস্যগণও মন্ত্রীদেরকে প্রশ্ন করতে বিব্রত বোধ করতেন। এরপরে আমরা যে কারণটি পাবো সেটি হচ্ছে যে বিষয় বন্টনের ত্রুটি। বিষয় বন্টনটা কি শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা এটি একটু আলোচনা করব। যে প্রাদেশিক বিষয়ে মন্ত্রী পরিষদ এবং গভর্নরের কার্যনির্বাহী যে পরিষদ, সেই পরিষদের মধ্যে দায়িত্ব বন্টনের ক্ষেত্রেও বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ছিল। যেমন কৃষি ব্যবস্থা পরিচালনার দায়িত্ব ন্যস্ত হয় মন্ত্রীদের উপর, কিন্তু কৃষির জন্য অবশ্য প্রয়োজনীয় জলসেচের বিষয়টি অর্পিত হয় গভর্নরের কার্যনির্বাহী পরিষদের উপর। ফলে কৃষিমন্ত্রী জলসেচের সময় এর দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী পরিষদের নিকট থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেতেন না। অর্থাৎ জাস্ট শিক্ষার্থী ভাইদের একটা উদাহরণ দেওয়া হলো যে কৃষি মন্ত্রী বা কৃষি মন্ত্রকের দায়িত্বে সেচটাও রাখার দরকার ছিল, কিন্তু সেটা না রেখে সেটা অন্য জায়গায় দেওয়া হলো, অর্থাৎ এটা গভর্নরের হাতে থাকলো। এজন্যই মূলত এই যে বিষয় বন্টনের ত্রুটি, এই ত্রুটির কারণে মূলত দ্বৈত শাসনটা ব্যর্থ হয়। এরপরে আমরা যে কারণটি পাবো সেটি হচ্ছে যে মন্ত্রিসভা ও কার্যনির্বাহী পরিষদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব। অর্থাৎ প্রাদেশিক মন্ত্রী পরিষদের সদস্যগণ ছিলেন নির্বাচিত, কিন্তু গভর্নরের কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ ছিলেন মনোনীত। ফলে মন্ত্রীগণ যখন জনগণের কল্যাণে নিয়োজিত থাকতেন, তখন কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ গভর্নরকে সন্তুষ্ট রাখার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতেন। ফলে মন্ত্রী পরিষদ ও কার্যনির্বাহী পরিষদের মধ্যে পারস্পরিক ভুল বুঝাবুঝি ও সংশয় বৃদ্ধি পায়। উভয় সংস্থার মধ্যে সৃষ্ট বিরোধের ফলে প্রাদেশিক প্রশাসনে অচল অবস্থার সৃষ্টি হয়। তো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের কাছে কিছু কিছু নতুন শব্দ থাকবে। তো যেমন এখানে আছে গভর্নর, গভর্নর জেনারেল, যেগুলো আমরা কখনো শুনিনি, এটা ব্রিটিশ পিরিয়ডে ছিল। তোমাদের বইটা পড়ে পড়ে এটা শিখতে হবে, আর আমি তো এটা বারবার বলছি, তোমরা একটু মনোযোগী হলেই এগুলো তোমরা ভালোভাবে শিখতে পারবে এবং মনে রাখতে পারবে। আর যদি মনোযোগী না হও তাহলে কোনোই লাভ হবে না, শুধুমাত্র নামমাত্রই দেখা যাচ্ছে যে ক্লাসটি তোমরা দেখেছো বা শুনেছো, কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে না দেখলে তুমি কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। এরপরে আমরা যে কারণটি পাবো দ্বৈত শাসন ব্যর্থতার, সেটি হচ্ছে যে সাম্প্রদায়িক বিদ্বেষ। অর্থাৎ দ্বৈত শাসনের ব্যর্থতার জন্য সাম্প্রদায়িক বিদ্বেষও দায়ী ছিল। হিন্দু, মুসলমান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার সাম্প্রদায়িক বিদ্বেষ জাতীয় ঐক্য বিনষ্ট করে। এরপরে আমরা আরো কয়েকটি কারণ পাবো, সেটি হচ্ছে আর্থিক অসঙ্গতি। মন্ত্রীদের উপর বিভিন্ন উন্নয়নমূলক কাজের দায়িত্ব অর্পিত হলেও অর্থ দপ্তর পরিচালনার দায়িত্ব ন্যস্ত ছিল গভর্নর ও তার কার্যনির্বাহী পরিষদের হাতে। মন্ত্রীগণ প্রত্যাহিক কাজে আর্থিক সংকটের সম্মুখীন হতেন এবং অনেক সময় প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজের পরিকল্পনা পরিত্যাগ করতে বাধ্য হতেন। তো এভাবে আমরা শিক্ষার্থী ভাই বোনেরা অনেকগুলো কারণ আমরা আলোচনা করলাম। তো আরো অনেক কারণ আছে, যেগুলো হচ্ছে গভর্নর বা গভর্নর জেনারেলের যে অতিরিক্ত ক্ষমতা চর্চা, তারা ব্রিটিশ প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, ভারতীয়দের সাথে তারা একটা দূরত্ব বজায় রাখতো। এইসব কারণেই দেখা যাচ্ছে যে দুইটি কর্তৃপক্ষের শাসনটা ব্যর্থতায় পর্যবেসিত হয়। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আস্তে আস্তে
ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা বই সংগ্রহ করনি তারা বই সংগ্রহ করবে, কিনতে বাজার থেকে কিনে নেবে, এবং বইয়ের লিস্ট আমরা দিয়েছি বেশ কয়েকবার, 2টা ক্লাসে আমি মোটামুটি হিন্টস দিয়েছি। তো তোমরা বইগুলো কিনে ফেলো এবং স্টাডি করতে থাকো। আমি যে টপিকসগুলো তোমাদের ক্লাস নিচ্ছি এর উপরেই আমরা আলোচনা চালিয়ে যাব, এবং পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, যে সিদ্ধান্ত হয় তোমরা জেনে যাবে। তবে এখন তোমরা স্টাডি চালিয়ে যাও, যে কোনো সময় হয়তো পরীক্ষা ব্যবস্থা করা হতে পারে। তো তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি।